হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। যে বা কিছু একটা বলতে যাবে ঠিক তখনই ওপর থেকে জিনিসপত্র ভাঙার বিকট শব্দ ভেসে এলো। হঠাৎ এমন আওয়াজে অরি আর জেবা দুজনেই চমকে গেল। শারীন বুঝতে পারলো আন্তারা মৃধা এবার খেপেছে, তাই এখানে আর এক মুহূর্ত থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না ভেবে সে অরিকে আচমকা কোলে তুলে নিয়ে সোজা উপরের রুমে চলে গেল। শারীন যাওয়ার পরপরই জেবাও ওপরে চলে এলো। সে করিডোর দিয়ে যাওয়ার সময় গেস্ট রুম থেকে আন্তারা মৃধার তাণ্ডব আর ভাঙচুরের শব্দ শুনতে পেল, তবে সেদিকে কোনো পাত্তা না দিয়ে রুমে চলে এলো। রুমে এসে দেখলো আরিশার মৃধা বেশ আরামে বিছানায় হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। যে বাতা দেখে মেজাজ একদম সপ্তমে চড়ে গেল। সে সোজা গিয়ে আরিশার মৃধার হাত থেকে ফোনটা টান মেরে কেড়ে নিয়ে বালিশের ওপর ছুঁড়ে মারলো। আরিশার মৃধা জেবার এই উগ্র রূপ দেখে বেশ অবাক হলেন। গুরুত্বপূর্ণ কাজের মাঝে এভাবে ফোন কেড়ে নেয় বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, সমস্যা কি তোমার বেয়াদব মেয়ে? আমার সমস্যা কি তা আপনি সত্যিই বুঝতে পারছেন না, নাকি না বোঝার ভান করছেন বলুন তো? আপনার এসব ভাবসাব আমার একদম পছন্দ হচ্ছে না, জেবার আগে ফুঁসতে ফুঁসতে বলল। আরিশার মৃধা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কোনো কিছু তোমার কোনো দিন পছন্দ হয়েছে বলে মনে হয় না তো আমার। তোমার জ্বালায় আমি একদম শান্তিতে থাকতে পারছি না। নেহাত বউ বলে ছাড় পাচ্ছ। ওহ, আমি যখনই এত জ্বালাই তখন আমাকে মুক্তি দিচ্ছেন না কেন? আপনার জন্য, শুধু আপনার জন্য ফুপু আজ আমাকে ত্যায্য করলো। আপনি ইচ্ছে করে আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফুপুর কাছে মিথ্যে খবর পাঠিয়েছিলেন না যে আমি নিজে থেকে আপনার সাথে ফিরে এসেছি। আপনার একটুও লজ্জা করলো না আমার মৃত বাবাকে নিয়ে ব্ল্যাকমেইল করে এই বাড়িতে ফিরিয়ে আনতে? খালি একবার বাবার খুনি ধরা পড়ুক, তারপর দেখুন আমি কিভাবে এই বাড়ি ছেড়ে চলে যাই। আপনার নিরাপত্তাও আমার দরকার নেই, আর না আছে আপনার সো কল্ড বউ সেজে থাকার কোনো শখ। জেবা একশ্বাসে কথাগুলো বলে থামলো। আয়েশার মৃধার মন দিয়ে জেবার কথাগুলো শুনলেও মুখে কোনো টু শব্দটাও করলেন না তিনি। পুরো চুপ মেরে রইলেন। ওনাকে এভাবে চুপ থাকতে দেখে জেবা আরও ক্ষেপে গিয়ে বলল, কি হলো, বোবা হয়ে গেছেন নাকি? কথা বলতে পারেন না? আয়েশার মৃধা বিরক্ত হয়ে বললেন, না, আমি তোমার মতো গায়ে পড়ে ঝগড়া করতে পারি না। চুপচাপ কান খুলে শুনে রাখো, তোমার সাথে সংসার করার জন্য আমি তোমার কোনো অনুমতি চাচ্ছি না, তাই আমার সাথে লাগতে এসো না। ভবিষ্যতের দিকে মন দাও। কিসের ভবিষ্যৎ? কোন ভবিষ্যতের কথা বলছেন আপনি? আয়েশার মৃধা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললেন, কাছে এসো বুঝিয়ে দিচ্ছি। যেবার চোখ যেন ছানা বড়া করে আয়েশার মৃধার দিকে তাকালো। ছি, লোকটা তাকে এসব বাজে ইঙ্গিত দিচ্ছে। লজ্জা করে না আপনার আমাকে এসব বলতে? নিজের বয়সটা দেখেছেন একবারও? আয়েশার মৃধা বয়সের পার্থক্য কদিকে কান না দিয়ে উল্টো জেবাকেই খোঁচা মেরে বললেন, কে যেন বলেছিল ভালোবাসা নাকি বয়স মানে না। সত্যি বলতে সেদিন হাসপাতালে আমার সব লজ্জা কোনো এক রমণী চুরি করে নিয়ে গেছে, তাই লজ্জা জিনিসটা এখন আর আমার মধ্যে একদম কাজ করে না। মিসিং বলতে পারো। এখন আর কি করার, এভাবেই মানিয়ে নাও আমার সাথে। জেবা লোকটার কথা শুনে যেন ভীষণ লজ্জা পেল, তেমনি তার এই হঠাৎ বদলে যাওয়া দেখে অবাকও হলো। বুঝতে পারছিল না এখন কি উত্তর দেবে। তবে হাসপাতালের ওই মুহূর্তটার কথা মনে পড়তেই তার আরও রাগ আর লজ্জা এসে একসাথে মাথায় উঠে গেল। কত ইচ্ছে ছিল জীবনের ওই সুন্দর মুহূর্তটাকে বিশেষ করে স্মৃতিতে ধরে রাখবে, অথচ শারীন তার সব চিন্তা ভাবনায় এক বালতি জল ঢেলে দিল, সব দিক থেকেই ভেস্তে দিল সবকিছু। হঠাৎ যেবার মনে হলো তাদের তো এখনো ডিভোর্স হয়নি। আয়েশার মৃধাকে কি এখনই তার প্রেগন্যান্সির কথাটা বলে দেওয়া উচিত, নাকি পরে বলবে? সে দ্বিধায় পড়ে গেল। জেবাকে এভাবে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে আয়েশার মৃধা অন্য কিছু ভেবে নিয়ে বললেন, কি হলো, একদম চুপ হয়ে গেলে যে? রেডিও ব্যাটারি শেষ নাকি? হ্যাঁ? রেডিও বলাতে জেবা আবারও ফোঁস করে উঠল। এই, আপনি কাকে রেডিও বলছেন শুনি? কোন দিক থেকে আপনার আমাকে রেডিও মনে হয়? মনে হওয়ার কি আছে? তোমার আচরণই বলে দেয় তুমি একটা ভাঙা টেপ রেকর্ডার। অসহ্য মেয়ে একটা, বোঝে কম চিল্লায় বেশি, এমনকি বয়সে বড়দের গায়ে হাত তুলতেও যার বাধে না।
জেবা বুঝতে পারলো লোকটা তাকে ওই দিনের থাপ্পড়টা নিয়ে খোঁচা দিচ্ছে। এতদিন জেবার মনে মনে এই বিষয়টার জন্য বেশ অনুশোচনা হচ্ছিল, কিন্তু আজ লোকটার মুখের ওপর তর্ক শুনে মনে হচ্ছে একটা কেন আরও দু চারটে কষিয়ে দেওয়া উচিত ছিল। তবে মুখে বলল, সো হোয়াট, তাতে কি হয়েছে? বউ হইয়া আপনার অন্যায়কে সাপোর্ট করলে বউয়ের হাতে দু একটা মার খেতেই হবে, তা সে আপনি যত বড় মহাপুরুষই হন না কেন। তার মানে তুমি মেনে নিলে যে তুমি আমার বউ? মন থেকে মানিনি, কাগজে কলমের হিসাবটা থেকে বললাম আর কি। আমার ঠেকা পড়েছে আপনার মতো দুর্নীতিবাজ লোককে স্বামী হিসাবে মানতে। আরিশান মৃধা এবার আর নিতে পারলেন না। এই মেয়েটা কিছুক্ষণ পর পর ওনাকে নিত্য নতুন উপাধি দিয়েই চলেছে, আর উনি তা চুপচাপ শুনে যাচ্ছেন। এখন আবার দুর্নীতিবাজ তকমা ঝুলিয়ে দিল। সারা জীবন মানুষ ওনাকে একজন সৎ ও দায়িত্ববান মন্ত্রী হিসাবে চিনে এসেছে, অথচ এই দুদিনের বউ এসে ওনার মান সম্মানে ফুটিয়ে নিয়ে যাচ্ছে। চাইলেও এই মেয়ের সামনে গাম্ভীর্য ধরে রাখা যায় না। এখন আর আগের মতো ধমক দিলেও এই মেয়ে দমে যায় না, উল্টো ওনাকে আরো 10 কথা শুনিয়ে দেয়, আর উনি সেসব নির্লজ্জের মতো শুনেও আসে। নিজের আচরণের এমন পরিবর্তন দেখে উনি বেশ বিরক্ত হলেন। দিন দিন কেমন যেন বদলে যাচ্ছেন তিনি। জেবা আরিশান মৃধার থমথমে মুখের দিকে একবার তাকিয়ে আর কিছু বলল না। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে তার। এই মুহূর্তে ঘুম ছাড়া আর কিছুই মাথায় আসছে না। পাশ কাটিয়ে সোজা বেডে গিয়ে শুয়ে পড়ল। এসিটা বাড়িয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। তখনই জড়িয়ে ধরে ঘুমানোর জন্য কিছুর অভাব অনুভব করতে সে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে হাতটা বাড়িয়ে আরিশান মৃধার উদ্দেশ্যে বলল, আমার টেডিটা দিন, ওটাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আরিশান মৃধা পাশে থাকা পিঙ্ক কালারের টেডিটা জেবার দিকে বাড়িয়ে দিলেন। না চাইতেও সামান্য একটা টেডির ওপর ওনার ভীষণ হিংসে হলো। তার জায়গায় কিনা রাজত্ব করছে একটা টেডি। মনে মনে প্রতিজ্ঞা করলেন, একবার সবকিছু ঠিক হয়ে যাক এই টেডি আর এই ঘরেই রাখবেন না তিনি। এদিকে জেবা টেডিটাকে হাতে পেতেই সেটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। জি মানে স্যার, প্রেমে পড়েছেন নাকি কারো? আচমকা কারো গলার কণ্ঠস্বর শুনে গিটারটা রেখে দেয় আয়ুষ। দেখা গেল তার সামনে দাঁড়িয়ে আছে আলভি। আলভিকে দেখে অপ্রস্তুত হলো কিছুটা। এই সময় নিজের ফ্ল্যাটে সে মোটেও আলভিকে আশা করেনি। আলভি আয়ুষের সামনে এসে দাঁড়ালো, হাতে থাকা তদন্তের ফাইলটা এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, কেসের গুরুত্বপূর্ণ এভিডেন্স পাওয়া গেছে। কি জানতে পারলেন স্যার? আপনার সন্দেহ ঠিক হলো স্যার, এসব কিছুর পেছনে আন্তারা মৃধারই হাত আছে। এই দেখুন, এখানে ক্রাইম সিনের কাছাকাছি ওনার ফোনের টাওয়ার লোকেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। এছাড়া সেলুলার কোম্পানির থেকে প্রাপ্ত কল ডিটেলস রেকর্ড পর্যালোচনা করে জানা গেছে ওইখানে উনি আর অনুপমা ছাড়া আরও এক তৃতীয় পক্ষ ব্যক্তি উপস্থিত ছিলেন। ট্র্যাকিং ডেটা অনুযায়ী একই সময়ে তিনজনের গতিপথ একই রেখায় মিলে যাচ্ছে। আয়ুষ ফাইলটা হাতে নিয়ে গভীর মনোযোগে ফরেনসিক ও নেটওয়ার্কিং ট্র্যাকিং রিপোর্টগুলোর ওপর চোখ বোলালো। এরপর আলভির উদ্দেশ্যে বলল, এই ব্যাপারে আরিশান আঙ্কেল ও শারিমকে এখনই ইনফর্ম করা দরকার। তদন্তের স্বার্থে আমাদের আরও স্ট্রং প্রমাণ দরকার। তবে এর চেয়ে আরও বড় স্ট্রং প্রমাণ কী বা হতে পারে স্যার? আয়ুষ দু চোখ উঁচিয়ে কিছু একটা ভাবল, এরপর সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে বলল, তোমার মনে হচ্ছে না আলভি, এই কেসের পেছনে অবশ্যই কোনো গভীর উদ্দেশ্য বা মোটিভ আছে, যেটা আরিশান আঙ্কেল আর শারিম খুব করে লুকোতে চাচ্ছে? আলভি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি উদ্দেশ্য থাকতে পারে, আর তারা কেনই বা সেটা লুকাবে? আয়ুষ বলল, উদ্দেশ্য যাই থাকুক না কেন, প্রফেশনাল ইনভেস্টিগেশনের মাধ্যমে তা বের হয়ে আসবে। এখন তোমার প্রধান কাজ হচ্ছে এই তৃতীয় ব্যক্তির পরিচয়টা ক্র্যাক করা এবং তাকে খুঁজে বের করা। ওই সন্দেহভাজনকে আমার যে কোনো মূল্যে চাই। খুব শীঘ্রই এই কেসের জট খুলতে চাচ্ছি। আলভি মাথা নাড়ল, বলল, আই উইল ট্রাই মাই বেস্ট স্যার, তবে অবিরাম থাকলে খুব হেল্পফুল হতো। আফটার অল সিআইডি ফিল্ডে সে এক সময় ইন্টেলিজেন্স ও এভিডেন্স কালেকশনে এক্সপার্ট। অবিরামের কথা শুনতে আয়ুষ প্রশ্ন করল, অবিরামের কোনো খোঁজ পেয়েছ আলভি? আলভি বলল, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আয়ুষ একটু হতাশ হলো।
কোথায় গেল অবিরাম তা এখনো জানা যাচ্ছে না। সেদিন অবিরাম তাকে এতগুলো জরুরি ফোন কল করে হঠাৎ উধাও। সে সেদিন অন্য একটা কেসে ব্যস্ত থাকায় অবিরামের কলটাও রিসিভ করতে পারেনি। আয়ুষ বুঝলো এর পেছনে বড় কোনো ঘাপলা বা ষড়যন্ত্র আছে। অবিরাম খুবই পাওয়ারফুল এভিডেন্স কালেক্টর। সে যেখানেই যেত না এমন সব ক্রুশিয়াল এভিডেন্স আনতো যা কেস সলভিংয়ে প্রসেস অর্ধেক সহজ করে দিত। মনে মনে অবিরাম সেখানেই থাকুক সুস্থতা প্রার্থনা করল আয়ুষ। অবিরামের কোনো খোঁজ পেলে অবশ্যই জানাবে আমায়। এখন যেতে পারো। আলভি এরপর চলে যাওয়ার জন্য হাঁটা ধরল। যেতে গিয়েও কি একটা ভেবে পিছু ফিরে বলল, বাই দ্য ওয়ে, নতুন প্রেমে পড়লে একটু শিল্পী হতে সবারই মন চায়। বেস্ট অফ লাক স্যার। আয়ুষ কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তেমন কিছুই না, তুমি যাও। তবে এতক্ষণে আলভি দরজা পেরিয়ে বেরিয়ে গেছে। আলভি চলে যেতেই আয়ুষ আপন মনে হেসে ফেলে। প্রেমে আর সে? আসলেই তো, তাকে যে প্রেম রোগে ধরে ফেলেছে, তাও আবার সেই বাদামি চুলের অধিকারী। কি নেশা লাগিয়ে গেল তার মনে। এত চেষ্টা করেও এই 1 মাসে সে মেয়েটাকে একটুও ভুলতে পারছে না। উল্টো মেয়েটা তার ধ্যান জ্ঞান সব কিছু কবজা করে বসে আছে। আয়ুষ বুঝে গেছে এই মেয়েকে তার লাগবেই। এই মেয়ে ছাড়া সে থাকতে পারবে না। আন্তরা মৃধা কাউকে কিছু না বলেই এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। দুপুরের দিকে অরিকে বাড়িতে রেখে সারিম একটা ইভেন্টে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই সে ফোন হাতে নিয়ে দেখতে পায় অরি তাকে পরপর অনেকগুলো মিসড কল দিয়ে রেখেছে। সেই সাথে একটা মেসেজও পাঠিয়েছে জলদি বাড়ি ফেরার জন্য। মেসেজ দেখে দ্রুত বাড়ি ফিরে আসে সারিম। ভাবলো অরি কিছু হলো কিনা, কিন্তু এসে জানতে পারলো আসল ঘটনা। তবে আন্তরা মৃধা এমন হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে সারিম মোটেও বিচলিত হলো না। যেন সে আগে থেকেই জানতো এমন কিছুই একটা ঘটবে। বারান্দায় দাঁড়িয়ে সারিম নিশ্চিন্ত মনে সিগারেট ফুঁকছিল। সারিমকে এতটা শান্ত আর নিশ্চিন্ত থাকতে দেখে অরি এগিয়ে এলো তার দিকে। পেছন থেকে এসে সারিমকে শক্ত করে জড়িয়ে ধরে উদ্বেগ ভরা কণ্ঠে বলল, সারিম, আপনার মা একা একা এত রাতে বাড়ি ছেড়ে চলে গেছে। উনি থাকবেন কোথায়? আপনার একটুও চিন্তা হচ্ছে না? পিঠে অরির হাতের স্পর্শ পেতেই সারিমের হাতের জ্বলন্ত সিগারেট নিচে ফেলে দিল। মুখের সিগারেটের গন্ধ দূর করতে পকেট থেকে একটা সুইংগাম বের করে মুখে পুরে চিবিয়ে ফেলে দিল। এরপর অরিকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে এক ঝটকায় কোলে তুলে নিল। অরি হঠাৎ এমন করায় সারিমের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি করছেন কি বলুন তো? যখন তখন আপনার এভাবে আমাকে কোলে নেয়ার অভ্যাস কিন্তু আমার নেই। সারিম অরির চোখের দিকে তাকিয়ে বলল, অভ্যাসটা এবার করে নাও চন্দ্রিমা, কারণ এখন থেকে রোজ তোমাকে এভাবেই কোলে তুলে ঘোরাবো। অরি আর তর্ক বাড়ালো না, কারণ সে ভালো করেই জানে এই লোক একবার যা বলবে তা করেই ছাড়বে। বাহিরে মেঘলা আকাশ থেকে নামা ঠান্ডা বাতাস গায়ে লাগতেই সারিম আর দেরি না করে অরিকে কোলে নিয়ে রুমের ভেতরে চলে এলো। আজকের আবহাওয়াটা চমৎকার। পুরো আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। রুমে এসে সারিম অরিকে বিছানায় আরাম করে বালিশে হেলান দিয়ে শুইয়ে দিল। তারপর নিজেও অরির পাশটিতে গা ঘেঁষে শুয়ে পড়ল। অরি একটু এগিয়ে এসে সারিমকে দুহাতে জড়িয়ে ধরল। সারিম পুরো নীরব, কেমন যেন একটা গভীর চিন্তায় মগ্ন। অরি আস্তে করে বলল, সারিম, আপনার কি মায়ের জন্য সত্যি একটুও কষ্ট হচ্ছে না? উনি যতই খারাপ হোক না কেন, শেষ পর্যন্ত তো উনি আপনার মা। সারিম নিজের মাথাটা অরির কাঁধে নামিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তাকে নিয়ে আমার ভেতরে এখন আর কোনো অনুভূতি আবেগ কাজ করে না। জীবনের প্রতিটা পদে সে শুধু নিজেকে নিয়ে ভেবেছে, কখনো আমার কথা ভাবেনি। সে চরম স্বার্থপর ছিল। এখন না হয় আমিও ঠিক তার মতোই হয়ে গেলাম। অরি খুব মায়া হলো। সে সারিমের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনি কথাগুলো একদম মন থেকে বলছেন না সারিম, ভেতরে জমে থাকা কষ্ট থেকে বলছেন। একবার নিজের মনটাকে সত্যি করে জিজ্ঞেস করে দেখুন তো, ওনার জন্য আপনার ভেতরে আসলে ঠিক কেমন ফিল হয়? সারিম অরির প্রশ্নের কোনো সোজা উত্তর দিল না। উল্টো অরির তুলতুলে গালে মিষ্টি একটা চুমে এঁকে দিয়ে বলল, থাক, বড়দের মতো অনেক লেকচার দিয়েছো বউ, এখন একদম কাছে আসো, শান্ত হয়ে থাকো তো। অরি সারিমকে আলতো করে ঠেলে সরিয়ে দিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, অসভ্য লোক একটা, ছাড়ুন বলছি। বাবা হতে চলেছেন, এবার অন্তত নিজের মুখে একটু লাগাম টানুন।
শারিম দুষ্টুমি করে অরির কানের লতিতে হালকা এক কামড় বসিয়ে ফিসফিস করে বলল, কি করব বলো বউ, তোমার সাথে ঠিকঠাক মতো বাসরটাই করা হলো না। এর আগে যেন সব কটা আটঘাট বেঁধে হামলা চালালো। জাউরা শুক্রাণুগুলা একদম আস্ত চার চারটা মিসাইল মেরে আমার সব যৌন এক নিমিষেই ধসিয়ে দিল। শারিমের কথা বলার ধরন দেখে অরি শক্ত করে চোখ মুখ কুঁচকে ফেলল। ইস, আপনার মুখে এত ঢং আসে কোত্থেকে বলুন তো? ঠিকঠাক বাসর না হলেই যদি একসাথে এতগুলো ডাউনলোড হয়ে যায় তবে বাসর হলে কি হতো? আর আপনি কিভাবে এত শিওর যে 4টাই আসবে? ডাক্তার তো বলেছিল 3টাও হতে পারে। শারিম সোজা নাকচ করে দিয়ে বলল, আরে ধুর, এগুলো তো আমার রক্ত, আমারই তো বংশ, এদের ওপর আমার কোনো বিশ্বাস নেই। দেখবে ঠিক 4টাই দুনিয়াতে আসবে এই বাপটাকে জ্বালানোর জন্য। অরি শারিমের এমন যুক্তিতে খোঁচা মেরে বলল, ইস রে, আপনার আর ঠিক মতো বাসর করা হলো না শুনে আমার ভারী কষ্ট হলো। শারিম একগাল হেসে বলল, হাহা, এত কষ্টের কি আছে? এরা একবার পেট থেকে বাহিরে বের হোক, তারপর আমি আবার আমার ডিউটি শুরু করে দিব। এসব ফরজ কাজে পিছিয়ে থাকতে নেই বউ। তা সে জোয়ানকাল হোক আর বুড়ো কাল, আমার বাপের মতো আমিও বুড়ো বয়সে তোমাকে নিয়ে ধুমধাম রঙ্গিলা করব। হ্যাঁ, বুঝে গেছি আপনাকে আমি ভালো করেই। এখন দয়া করে মুখটা বন্ধ রাখুন প্লিজ। শারিম লক্ষ্মী ছেলের মতো অরির কথা শুনে চুপ হয়ে গেল। তারপর আস্তে আস্তে নিজের মাথাটা নামিয়ে এনে অরির পেটের ওপরে রাখলো। একদম কান পেতে ভেতরের ছোট্ট নূতন প্রাণগুলোর অস্তিত্ব শোনার চেষ্টা করলো। যদিও এত কম বয়সে তাদের কোনো সাড়া শব্দ পাওয়া অসম্ভব, তাও শারিমের মনে হলো সে যেন ওদের প্রতিটা হৃদস্পন্দন পরিষ্কার অনুভব করতে পারছে। শারিম আলতো হাতে অরিকে ধরে ওর পেটের ছোট্ট ছোট্ট অনেকগুলো চুমু খেলো। তারপর অরির চোখের দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, চন্দ্রিমা, এরা আমাকে বাবা বলে ডাকবে কবে? অরি মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, আগে তো দুনিয়াতে আসতে দিন, তারপর দেখবেন আপনাকে বাবা, ড্যাড, পিতা, ফাদার সব বলে একসাথে ডাকবে। ঠিক যেমনটা আপনি আপনার বাবাকে ডাকেন, আপনার সন্তানেরাও আপনাকে ঠিক তেমনটাইতেই ডাকবে। শারিম অধৈর্য হয়ে বলল, কিন্তু এরা আসবে কবে বলো তো? আর তো একদম সহ্য হচ্ছে না, দেখো না একদিনের মধ্যেই তোমার পেটটাকে কিভাবে ফুলিয়ে দিচ্ছে। অরি তো পুরো অবাক, চোখ বড় বড় করে বলল, কি বলছেন যাতা? কোথায় আমার পেট ফুলেছে? শারিম হাতের ইশারায় অরিকে একটু নিচু হতে বলল। অরি কিছু দেখার জন্য যেই না পেটের ওপরে একটু ঝুঁকেছে, শারিম অমনি সুযোগ বুঝে অরির ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে নিল। অরি হঠাৎই এমন কাণ্ডে থতমত খেয়ে গেল। পরেক্ষণেই নিজেকে সামলে নিয়ে রাগের ভান করে বলল, অসভ্য লোক, এসব করার ফন্দি ছিল তাই না? শারিম দুষ্টু হেসে আবারও অরির পেটে মুখ গুজল। অরি সাথে সাথে শিউরে উঠে কেঁপে উঠল। শারিম, বেবি আসার পরও আপনি এসব শুরু করে দিয়েছেন, ছাড়ুন বলছি আমাকে। শারিম কিছুক্ষণ অরিকে এভাবেই শক্ত করে ধরে রেখেছে বুকে। তারপর শারিম ছাড়তেই অরি বুক ভরে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। শারিম এত কাছে আসায় অরির বুকের খাঁচাটা দ্রুত ওঠানামা করছে। নিজেকে শান্ত করার একটু সময় লাগলো তার। শারিম অরির দিকে একটা বাঁকা ইঙ্গিতপূর্ণ চাহনি নিক্ষেপ করে হঠাৎ বেশ গম্ভীর মুখে বলে উঠল, আমি একটা জিনিস ভাবছি বউ, বেবিরা দুনিয়াতে আসার পর ওদের আমরা প্যাকেটজাত দুধ খাইয়ে বড় করব। অরি অবাক হয়ে বলল, কেন? আমি থাকতে আবার প্যাকেটের দুধ খাওয়ানোর কি দরকার? শারিম চোখ ছোট ছোট করে তক্ষুনি বলে উঠে, তুমি আছো মানে কি? ওই সব বেয়াদব চিন্তাভাবনা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো বউ। আমি আমার জিনিসে ব্যাড টাচ একদম সহ্য করব না, তা সে আমার নিজের সন্তানেরাই হোক না কেন। অরি এবার সত্যি সত্যি মুখ হাওয়া হয়ে গেল। সে তাজ্জব বনে গিয়ে বলল, এই, আপনার এসব কথা বলতে লজ্জা করে না? নিজের পেটের সন্তানদের নিয়েও আপনার হিংসা হয়? আপনি আসলেই কি ধাতুর তৈরি বলুন তো শারিম? শারিম বেশ গর্বের সহিত বলল, বউকে খেয়ে দেওয়া নামক ধাতু। জি, আমি বুঝে গেছি আপনি আসলে কোন ধাতু না বরং অধাতু দিয়ে তৈরি। পরপর দুটো কড়া থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে জেবা। তার সামনেই দাঁড়িয়ে আছে আরিশার মৃধা, যার চোখের দৃষ্টিতে আগুন ঝলসে।
ঝড় ওঠার আগে যেমন চারপাশ থমথমে হয়ে যায়, ঠিক তেমনি এক প্রলয়ঙ্কারী ঝড় যেন জেবার বুকের ভেতরে আশ্রে পড়েছে। আয়েশা মৃধা রাগে জেবার দিকে তাকিয়ে আছেন। দুপুরে তিনি বাড়িতে ছিলেন না, ভেবেছিলেন জেবা হয়তো রুমে ঘুমোচ্ছে, তাই ভাবাভাবি না করে কিছু জরুরি কাজে বাইরে যান। ঠিক তখনই ওনার ফোনে ওনার অ্যাসিস্ট্যান্ট কিছু ছবি পাঠায়। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে জেবা লুকিয়ে একটা অজানা ছেলের সাথে দেখা করতে গেছে, এমনকি সেই ছেলেটাকে জেবা জড়িয়ে ধরে আছে। এমন দৃশ্য চোখের সামনে দেখা আয়েশা মৃধার পক্ষে প্রায় অসম্ভব ছিল। তিনি জীবনেও কল্পনা করতে পারেননি শারীমের বলা কথাগুলো এভাবে পদে পদে সত্যি হয়ে যাচ্ছে। জেবার মনে এখন অন্য কারো বসবাস, মেয়েটার জন্য তাকে এভাবে এড়িয়ে চলছে। বাড়িতে ফিরেই তিনি যখন এই ব্যাপারে জেবাকে জবাবদিহি করতে বলেন, জেবা সোজা উত্তর দিতে অস্বীকার করে। আর সেই রাগের মাথায় বাধ্য হয়েই আয়েশার মৃধা ওর গায়ে হাত তুলে ফেলেন। জেবার মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে আয়েশার মৃধা আরও চটে গেলেন। রাগের মাথায় পাশে থাকা সোফায় কয়েকটা সজোরে ঘুষি মারলেন তিনি। তাও জেবা মুখ খুলল না। আয়েশার মৃধা এবার জেবার দুবাহু খামচে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠলেন, আনসার মি, ড্যাম ইট, ওই ছেলের সাথে তোর কি সম্পর্ক? জেবা তবুও একদম নিশ্চুপ। আয়েশার মৃধার রাগের পারদ চরমে উঠে গেল। মরার ভয় নেই তোর? ডানা গজিয়েছে না? টেনে ডানা ছিঁড়ে ফেলবো একদম। আমার খাঁচায় থেকে অন্য খাঁচায় যাওয়ার ফোন দিয়েছিস বল? ওই ছেলের সাথে কতদিনের সম্পর্ক তোর? জেবা এবার মুখ খুলল, একদম শক্ত কণ্ঠে বলল, বলবো না আমি। আমার জীবন, আমি যাকে ইচ্ছে তাকে নিয়ে থাকবো, তাতে আপনার কি? কথাটা বলতে দেরি, তার গালে আবারও পরপর দুটো চটাস করে থাপ্পড় পড়তে দেরি হলো না। আয়েশা মৃধা কপালে দুহাত ঠেকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করলেন। জেবা এবারও শক্ত হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে এক ফোঁটাও জল ফেলল না। আয়েশা মৃধা এবার কণ্ঠে জোর নামিয়ে আনলেন। জেবার দুটো হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে নরম আকুতি জানিয়ে বলল, লুক অ্যাট মি, লিসেন, তুমি এখনো অনেক ছোট। কোনটা ভালো আর কোনটা মন্দ তা বুঝতে শেখোনি। আই উইল ট্রাস্ট ইউ। আমি জানি তুমি আমাকে ঠকাচ্ছ না। তুমি যেটাকে ভবিষ্যৎ ভাবছো সেটা কেবল একটা কাল্পনিক গল্প। বাস্তবতা শেখো জেবা। আই উইল রিয়েলি মেক ইউ হ্যাপি। প্লিজ ডোন্ট লিভ। তোমার যা চাই আমি তোমাকে সব দেব, শুধু তুমি আমার সাথে থেকে যাও এই জীবনটায়। তোমার সব কথা মেনে চলবো, কখনো কমপ্লেন করার সুযোগ দেব না। প্লিজ, জাস্ট ওয়ান মোর চান্স। জেবা আয়েশা মৃধার হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নেওয়ার জন্য তীব্র টানাটানি শুরু করলো। জেবাকে নিজের কাছ থেকে এভাবে দূরে সরে যেতে দেখে আঁতকে উঠলেন আয়েশা মৃধা। ওনার হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বলে উঠল, ডোন্ট লিভ লুনা, ইউ আর অনলি মাইন। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যেমন চাও আমি নিজেকে ঠিক সেভাবে তৈরি করব, প্রমিস। প্লিজ ডোন্ট লিভ, প্লিজ ডোন্ট লিভ। জেবা ওনার আকুতি কানেই তুলল না, উল্টো হাত দুটো আরো শক্ত করে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। এত বোঝানোর পরেও মেয়েটা এভাবে দূরে সরে যাওয়াতে কিছুটাই মেনে নিতে পারলেন না আয়েশা মৃধা। জেবাকে থামাতে এবার গায়ের সব জোর দিয়ে পরপর চারটে থাপ্পড় বসিয়ে দিলেন। এবারের থাপ্পড়গুলো আগের চেয়েও এতটাই জোরালো ছিল যে জেবার মাথাটা মুহূর্তের জন্য ভন ভন করে উঠল। কানে যেন সে কিছুই শুনতে পারছিল না। চারপাশটা এক লহমায় অবশ হয়ে এলো। তবে সব কষ্ট চেপে নিজের শেষ শক্তিটুকু দিয়ে আয়েশা মৃধাকে ধাক্কা দিয়ে ছাড়াতে ছাড়াতে জেবা ফুঁসে উঠল। জেবা গালের যন্ত্রণা সহ্য করে শক্ত গলায় বলল, হাতটা আজকাল বড্ড বেশি চলে তাই না? আয়েশা মৃধা হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি বারবার আমাকে বাধ্য করছো জেবা। জেবা চল শক্ত করে বলল, মুক্তি কেন দিচ্ছেন না আমায়? আমাকে এভাবে কষ্ট দিয়ে আটকে রেখে আপনার কি লাভ? আয়েশা মৃধার চোখে এক গভীর অন্ধকার নেমে এলো। প্রথমবারের ভুলটা আমি দ্বিতীয়বার করার ভুল করতে চাই না। জেবা তিক্ত হেসে খোঁচা মেরে বলল, প্রথমজন চলে গেছে বলে দ্বিতীয়জনকে কেন তার মাসুল গুনতে হবে? আয়েশা মৃধার মুখটা এক লহমায় কঠিন হয়ে উঠল। প্রথমবার থেকে শিক্ষা নেওয়া আর দ্বিতীয়বার শিক্ষা দেয়া। আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো না মেয়ে, আমি তোমার ক্ষেত্রে বড্ড বেশি নিষ্ঠুর হয়ে গেছি। জেবা ঘৃণা ভরে আয়েশা মৃধার চোখের দিকে তাকিয়ে শেষ আঘাতটা হানল। ঘৃণা করি আমি আপনাকে, প্রচণ্ড ঘৃণা করি। আমার চোখে দেখা ভালো মানুষের আড়ালে থাকা সবচেয়ে নিকৃষ্ট
কাপুরুষ আপনি। এরপর জেবা এক অভাবনীয় কাজ করে বসলো। আয়শান মৃধার হাতটা নিজের পেটের ওপর রাখলো। আয়শান মৃধা কিছু বুঝে উঠবে কি না তার আগে জিবা চিৎকার করে বলে উঠল, জানতে চাইছিলেন না ওই ছেলেটার সঙ্গে আমার কি সম্পর্ক? তাহলে শুনুন, ওই ছেলেটার জন্যই আজ আপনার অনাগত বাচ্চা আর বউ দুজনেই বেঁচে আছে। আয়শান মৃধা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কানে এখনো তার বাচ্চা শব্দটা আঘাত হানছে। মনে হলো সে কোনো ভুল শুনছে। মস্তিষ্ক রন্ধ্রে রন্ধ্রে শব্দটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে, ওনার অনাগত বাচ্চা। এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো। অরির কণ্ঠস্বর শোনা গেল, সারিম, আপনার কি হয়েছে? চোখ খুলুন প্লিজ। আয়শান মৃধা আর জেবা দুজনেই একসঙ্গে ঘুরে তাকালো। দেখলো সারিম সোফার উপরে ঢলে পড়ে আছে, চোখ দুটো বন্ধ, মাথাটা হেলানো। অরি সারিমকে বারবার ডেকে যাচ্ছে, তবে সে যেন কোনো সাড়া শব্দই দিচ্ছে না।